গামলা ধরাই দিছে আমাকে। ডলা চলতেছে ঝাল। সকালের নাস্তা বলে চাল নেই চুলো নেই, আমি যে বেকার ছেলে। হ্যাঁ, আমাকে চুলো নেই, রান্না চলতেছে। সাত সকালে এটি ছিল অন্যরকম নাস্তা। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি বঙ্গোপসাগরের ভেতরের একটি দ্বীপ গাঙ্গুরার চরে। এটি ভাসান চরের দক্ষিণ পশ্চিমে। এখান থেকে এক পাশে হাতিয়া আর এক পাশে সন্দ্বীপ। যাই হোক, আমরা যেটি বলছিলাম যে গত 2-3 দিন ধরে বেশ দারুণ উপভোগ করার মতো এবং বেশ ঝুঁকিপূর্ণ সফর করছি। আমরা সন্দ্বীপ থেকে রওনা দিয়েছি এবং তারপর এসে পৌঁছেছি ঝড়ের রাতে গাঙ্গুরার চরে। সকাল সকাল আমাদের সর্দার ভাইরা গেছেন মাছ কিনতে। সাগর জুড়ে এখন শুধু ইলিশ মাছ। এখন তো আপনারা খালি ওই মাছ ভাজতেছেন আর বৃষ্টিতে ভেজাচ্ছেন। হ্যাঁ, মাছ তো খাইতে দিচ্ছেন না, মাছ তো খাওয়ার সুযোগ দিচ্ছেন না আপনারা। এখন কি অ্যাকশন শুরু হয়ে যাবে? কোথায় ফেলাই রেখে আসছে? বাথানে। আমরা গাঙ্গুরার চরে ওই যে আমাদের যে ট্রলারটা, এই একটা খাল, আর আমাদের রান্না বান্না করতে বেশ কষ্ট হচ্ছে, এজন্য এখানে যে দোকান আছে সেই দোকানের সহযোগিতা নিচ্ছি। রিয়াদ, কি অবস্থা এদিকে? কতদূর? পাকশাকের কথাবার্তা চলতেছে এখনো? যা করার তাড়াতাড়ি করতে হবে তো, আমাদের হাতেও কিন্তু সময় কম। অথবা যেটা হচ্ছে যে একটা বিকল্প প্ল্যানে যেতে হবে। সারা রাত ঝড় বৃষ্টির ঝক্কিতে ছিলাম আমরা। রাতের জোয়ার শেষে ভাটা হয়েছে। আমাদের রান্নাবান্না বলতে তেমন কিছু না, পান্তা ভাতের সঙ্গে ইলিশ দিয়ে সকালের নাস্তা হবে। কি অবস্থা আছে সবার জন্য? সবার হবে তো? আমরা 10 জন। হ্যাঁ, 10 জন। আমি বাড়ি দিয়ে বাড়ি বাড়ি। আর দাঁত দুটো লাগবে না, একসাথে দেন না। 10-12 জনের রান্নাবান্নার আয়োজন করা কিংবা একসঙ্গে বসে খাওয়া বিরাট ঝক্কির ব্যাপার। জেলেরা অবশ্য এতে অভ্যস্ত। এদিকে সাগরে জোয়ার এসেছে, একে একে ইলিশ মাছ ধরার ট্রলারগুলি ফিরছে। এখানকার যে ইলিশের ট্রলারগুলো, এগুলো এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে, মূলত নোয়াখালী, সন্দ্বীপ এবং বরিশাল অঞ্চল থেকে। চারদিকে এখন দারুণ সুন্দর পরিবেশ। গামলা ধরাই দিছে আমাকে। ওই যে ডলা চলতেছে ঝাল। কি বলেন মরিচ? আপনারটা কই পেলেন? আমারটাই তো। যাক, আমাদের পরের খাবার কখন হবে জানি না। দিনে একবার করে খাওয়াচ্ছে বেলায় ভাই, তাও আবার পান্তা ভাত। এটা সকালের নাস্তা। হ্যাঁ, সকালের নাস্তা বলে চাল নেই চুলো নেই, আমি যে বেকার ছেলে। হ্যাঁ, আমাকে চুলো নেই, রান্না চলতেছে। সদ্য সাহেব কয়টা হয়েছে ঘুরতে? এখন হচ্ছে আমাকে কালকে রাত্রের খাবার হচ্ছে 11টা 12টা বাজে, কালকে রাত্রের খাবার খাচ্ছি। সকালের নাস্তা না? নাস্তা শেষ হলো, জোয়ার আসতে আসতে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। এদিকে আমাদের ট্রলারটি নামানো নিয়ে বেশ দুশ্চিন্তায় আমরা সবাই। শেষে জোয়ার আসলে এই জায়গায় পানি উঠে যায়, মানে উঠে যাবে এবং পানি উঠলে ট্রলারটা আমাদের ভাসবে, ভাসলে আমরা রওনা দিব। জোয়ার ছাড়া নড়ার কোনো রাস্তা নাই, জোয়ার ছাড়া নড়ার কোনো রাস্তাই নাই। না, জোয়ার ছাড়া রাস্তা।
কতগুলো ইলিশ মাছ কুটলেন এবার? দম নেয়ার সময় নেই আমাদের বেলায়েত সর্দারের। খাওয়া দাওয়া শেষ করতে করতেই পরের বেলার কাজে লেগে গেছেন। আমাদের দিকে তাকায় তাকায় দেখতেছে লোকজন, বুঝছেন? এরা কারা এরা কারা? বলতে হবে আমরা যৌথ ভাই। ডিম হয়েছে না? হয়েছে ডিম কি খাওয়া দাওয়া হয়েছে? পেট ভরছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ডিমালা মাছ তো ধরা নিষেধ। এখন তো নিষেধ না। যখন নিষেধ করে তখন ডিম মাছ খায় না, যখন নিষেধ করে তখন ডিম ছাড়া হয়ে যায়। ডিম ছাড়া এবারে তো অবরোধের টাইম কোনো ঠিক ঠিকানা হয়নি এখন। হ্যাঁ, না হলে খুব খুশি আপনারা, না? খুশি আর বেজার কি, আমরা জেলেদের তো কোনো ইয়ে আছে? জেলেদের থাকতে হবে তো, যে আপনারা ধরেন সবচেয়ে দামি মাছটা নাকি? হ্যাঁ, না, বাংলাদেশের তো দামি মাছ এখন সবচেয়ে দামি মাছ ধরেন না, তো তাহলে আপনাদের দাম থাকবে না কেন? কোন দেখি আপনার ধরা মাছ আমি কিনে খেতে পারি না ঠিক মতো। কি ঘটনা তো তাই। তবে থাকবেন, আপনারা থাকবেন সবচেয়ে বড় লোক, তা না? আপনাদের কাছে আসলেই শুনি এই নাই ওই নাই। না, এবার যাইলে মনে করেন বাইরে গিয়ে ধরা। এবারও ধরা না, এবার তো মাছ একার কম লাগবে। কম লাগছে, কেউ বলতেছে মাছ লাগছে, কেউ বলতেছে কম লাগছে। এবার সব জায়গার ভিতরে যদি 10টায় পাইছে তাহলে তো তাহলে তো 10টায় যদি পাইছে তাদের কাছে বেশি বেশি। তাহলে তো এটা বেশি না। না, শতকরা যদি 80টায় পাইছে 20টায় না পাইছে তাইলে হলো বেশি। বুঝতে পারছি। তার মানে এরকম হচ্ছে আর কি, মানে শতকরা পাচ্ছে 10টা পাচ্ছে 15 অল্প অল্প পাইছে। অল্প কিছু মানুষ। কিছু মারছে, বেশি পাইছে, অন্যদের কাছে ভালো পাইছে বেশি। না, তা তো অবশ্যই, সেটা তো বলবেই। জিনিসপত্রের দাম বেশি, জেলে মাছ পাই যায় কিছু, যে জিনিসপত্রের দাম বেশি, খরচে গেলে খরচে বেশি হয়ে যায়। মনে করেন 1 লিটার তেলের দাম 120 টাকা, হ্যাঁ। 1 লিটার তেল 120 টাকা। হুম। একটা নাও খুললে আপনার 70 লিটার 80 লিটার 100 লিটার তেল তেল লাগে। তার মানে কয় টাকা মাছ বেচলে 100 লিটার তেলের টাকা জোগাইবেন। ও, বাকি খরচ আছে না, এই তো পুরো নিট খরচ। পুরা নিট এরপরে হচ্ছে জাল, হ্যাঁ, জাল আপনার নিলে এগুলি বাজার সদা, এই লোকজন, খরচটা আছে না, খরচটা নিকাবে আসে কি মানুষ লাগে তো। থাকে না। জেলে মাছ পায় রুজি করে ঠিক আছে, হুম। তো খরচে গিয়ে নিকাব আসে না। ইয়েও তো লাগে না, ওই মানুষও তো লাগে মেলা। 10 জন 9 জন, কারোটা 11 জন আছে, কারোটা 10 জন আছে। সব জায়গাতে বাইরে গিয়ে মানুষ মিলিয়ে কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যায়। মানে ভাই এবারে 30,000 40,000 করে দাদন দেওয়া নিয়ে আছে। 30-40 হাজার টাকা দাদন। জি, এরপরে মনে হয় নাই না লোক। বুঝতে পারছি। ওসমান, ওসমান এমন ভাবে তাকায় আছে মনে হয় যেন কাঁচাই খাইয়ে ফেলবে ভাই। ও তো কখন কোনটা খায় নিজেই জানে। না, ও আরো নিবে। ওইদিকে কথা বলা হয়েছে ভাত রান্না। সফরের শুরু থেকে আমাদের গ্যাসের চুলাটিতে সমস্যা করছে, তাই গাঙ্গুরার চরে এসে এখানে একটি দোকানে অনুরোধ করেছি আমরা, সেখানে রান্নাবান্না হবে। এদিকে এই চরে যেই জেলেরা এসে অবস্থান নেন, মানে অবসর সময়, তারা প্রায় সকলে চলে এসছেন। পুরো গাঙ্গুরার চর এখন জেলেদের পদচারণায় মুখরিত। ইলিশ মাছ ধরার প্রক্রিয়াটি বেশ জটিল, লম্বা চওড়া, এবং জেলেরা যারা আসেন তারা মূলত 3 মাসের যে ইলিশ মৌসুম রয়েছে সেই মৌসুমকে লক্ষ্য করেই আসেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি যাদের সঙ্গে কথা বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই তারা আসলে মৌসুমি জেলে হিসেবে দেখছি। বিশেষ করে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং বরিশাল বিভাগ থেকে যে জেলেরা আসছেন বা এসেছেন, তাদের অধিকাংশই শুধুমাত্র এই 3 মাস মাছ ধরেন। ইলিশের কারবার বেশ লাভজনক নিঃসন্দেহে, তবে ঝক্কি এবং এই ইলিশ ধরার কাজে বিনিয়োগও অনেক বেশি। বলা যায় যে এক মৌসুমের রোজগার দিয়ে অনেক সময় জেলেদের
পুরো বছর চলে, আবার এক মৌসুমের লোকসান দিয়ে তাদের সারা জীবনই লোকসানে পড়ে থাকতে হয়। এত প্যাচ ছুটান কি করে আপনারা? আমরা একটা সুতার প্যাচ ছুটাতে পারি না বড়শি ফেলতে গেলে। হ্যাঁ, বুঝিনি। আমি পাবলিক। হ্যাঁ, খালিশপুরে। এটা তো 3 মাসের কাজ। এই যা না, কালকে যে ঝড় বৃষ্টি খাইছি, আজকে দিনের আলো থাকতে থাকতে একটু ওইদিক যাবো সন্দীপ। হ্যাঁ, এই কালকে সিগন্যাল আছে আবার। নেট আর দেখতেছি না এখন, আল্লাহর উপর ভরসা ছাড়া আর কিছু করতেছি না। কালকে যে ঝড়। জেলে ভাইদের সঙ্গে গল্প করতে করতে দুপুর গড়িয়ে গেল। এদিকে বলছিলাম যে জোয়ার আসছে, সাগরে ইতিমধ্যে অনেকখানি জোয়ার চলে এসছে, পানি বেশ উত্তাল। আমরা গত কয়েকদিন ধরেই সাগরের আবহাওয়া, পরিবেশ পরিস্থিতি বেশ ঘোলাটে দেখছি। যাই হোক, চরের পরিবেশটা অনেক সুন্দর। এমনিতেই যদি বলে থাকি যে বিশ্বের সুন্দর সুন্দর জায়গার সাথে তুলনা করলে বা সুন্দর জায়গাগুলোর ছবি যেরকম দেখি, এই গাঙ্গুরার চরে এসে সেরকমই সবুজ মাঠ এবং সেখানে গবাদি পশু পাখির ঘুরে বেড়ানো দেখছি। অসাধারণ। একই সঙ্গে জেলেদের জীবন দেখছি এবং প্রকৃতির সৌন্দর্য দেখছি। দুপুরের পরে যখন ভরা জোয়ার আসবে তখন আমাদের ট্রলারটি নামানো হবে চর থেকে এবং তারপর আমরা রওনা দিয়ে আবার ফিরতি পথ ধরবো। যাওয়ার পথে খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য এক পাকে ইলিশ রান্না করছেন আমাদের সর্দার। হ্যাঁ, ইলিশ, ইলিশের ঝোল। যাক, এটা আবার এই যে আপনি আপনার ওস্তাদের কথা শুনতেছেন না কিন্তু। চা কি আছে বাবা? চা আছে? চা খাই। এই কে কে খাবে চা? এখানে একটা তোষক ফেলে যদি শোয়া যেত। সাগরের মধ্যে অদ্ভুত সুন্দর এই যে দ্বীপ গাঙ্গুরার চর, তার প্রতি অনেকটা মায়া পড়ে গেছে। এখানকার মানুষরা অবশ্য বেশ চমকিত আমাদের আসতে দেখে, কারণ এখানে পর্যটক, সাংবাদিক কিংবা বাইরে থেকে যদি বলি কেউ কখনোই আসে না। শুধুমাত্র যে বাথান মালিকরা রয়েছেন তারা বছরে একবার আসেন, আর এর বাইরে এখানে আনাগোনা শুধুমাত্র জেলেদের। ইলিশের মৌসুমে ইলিশের জেলেরা থাকেন, আর অন্য মৌসুমে অন্য যে জালগুলো থাকে সেগুলো নিয়ে জেলেরা মাছ ধরেন। এই অঞ্চলে মাছ ধরার ক্ষেত্রে নিয়মকানুন বলতে যে চরগুলো রয়েছে এবং যে অঞ্চলগুলোতে মাছ ধরার জায়গা রয়েছে সেখানে স্থানীয় প্রভাবশালীরা মাছ ধরেন, তাদের জেলেরা মাছ ধরেন এখনও, আর বাহির সাগরে সাধারণ জেলেরা মাছ ধরতে পারেন। যাই হোক, এই পুরো প্রক্রিয়াটি বলছিলাম যে বেশ কঠিন, কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ। আমরা যারা মাছের দাম নিয়ে হা হুতাশ করি, যদি একবার এই অঞ্চলে আসি সেক্ষেত্রে এ নিয়ে আমাদের আক্ষেপ বা ক্ষোভ কমে যেতে পারে। যাই হোক, মাছের দাম নিয়ে আসলে অনেক কাজ করার আছে, এ বিষয়ে নিশ্চয়ই অনেক কথা হবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে।